আজকে দেখাবো খুবই ময়েস্ট একটা কেক। এটা কিন্তু স্পঞ্জ কেক না যে ফুলে ডাবল হয়ে যাবে, এটা হচ্ছে ময়েস্ট একটা কেক, যে কেকটাতে কোনো সুগার সিরাপের প্রয়োজন নেই, কিন্তু খেতে এত মজা। যারা আলিবাবা অথবা চিয়ার্স এর ফ্রুট কেকগুলো পছন্দ করেন, আজকে কেকটা একদমই তাদের জন্য। এই কেকটা আপনারা যদি ফ্রিজে 10 থেকে 15 দিনও রেখে দেন, এই কেকটা একদমই ড্রাই হবে না। যত টাইম যাবে তত এটা বেশি ময়েস্ট হবে। এটা তৈরি করাটা অনেক বেশি সহজ। বিটারের সেটটা নিয়ে ডিটেলস দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি ডিমের সাদা অংশ প্রথমে নিয়ে নিচ্ছি। আজকে আমি 2টা ডিমের কেক তৈরি করব। আপনারা যদি স্পঞ্জ কেকের রেসিপি দেখতে চান, আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডিমের সাদা অংশের সাথে এখন চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপাতত একটা ডিমই নিয়েছি, একটা ডিমের সাদা অংশ। আরেকটা ডিম এখন দিব না, পরে দিব। অনেকে কি করে একসাথে 2টা ডিম দিয়ে দেয়। এভাবে 2 স্টেপে ডিম দিলে ডিমটা ওভারবিট হয়ে যায় না, ডিমটার কারণে অনেক বেশি কেকটা সফট থাকে। চিনিটা ভালোভাবে বিট করে এরপর যখন চিনিটা ভালো করে গলে যাবে, তারপরে আমি আরেকটা ডিম দিব। 2টা ডিম এভাবে আলাদাভাবে দিলে একটা ডিম দেখা যায় কেকটাকে সফট রাখে, আরেকটা ডিম হলো চিনিটাকে গলাতে বা কেকের যে পারফেকশন আনার দরকার, ফ্লাফিনেস, সেটাতে হেল্প করে। এই কেকটাতে আমি কিছুক্ষণ পরে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, যেটার কারণে কেকটা অনেক বেশি ময়েস্ট হবে। আমি একটা কথা আবারও বলে দিই, এটা কিন্তু ময়েস্ট কেক, এটা কিন্তু ফ্লাফি স্পঞ্জ কেক না। তাই তুলনামূলক স্পঞ্জ কেকের থেকে এটা একটু হাইট কম থাকবে। আর এমনিতেও আমি এটাকে 9 ইঞ্চির মোল্ডে বেক করব, সো এটা অনেক বেশি ফ্ল্যাট হবে। কিন্তু যে কোনো প্রকার কেকের টেস্টকে এটা হার মানাবে, এটা এতটা টেস্টি হয়। আমি প্রথমে বিটারটাকে লো স্পিডে বিট করেছি, এরপরে মিডিয়াম স্পিডে। কখনোই হাই স্পিডে বিট করা যাবে না, তাহলে আপনাদের বিটার নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি আরেকটা ডিমের সাদা অংশ এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও লো স্পিডে বিট করে নিব। প্রথমে কিন্তু হাই স্পিডে বিট করা যাবে না। প্রথমে 1 মিনিটের মতো লো স্পিডে বিট করব, এরপরে মিডিয়াম স্পিডে বিট করব। যারা ঘরের জন্য কেক তৈরি করতে চান, দোকানের থেকেও বেশি টেস্টি কেক তৈরি করতে চান, তারা এই প্রসেসে কেক একবার তৈরি করেই দেখবেন। ভিডিওটা একদম স্কিপ করা ছাড়া দেখবেন। অনেক সময় দেখা যায় আমি অনেক কিছু বলে দিই, অনেক টেকনিক বলে দিই যাতে পারফেক্ট একটা কেক তৈরি করা যায়, কিন্তু অনেকেই স্কিপ করে যায় আর ওইটা মিস করার কারণে একদম পারফেক্ট একটা কেক হয় না। ডিমটা বিট করা হয়ে গিয়েছে, আমি বিট করার সময়টা উপরে লিখে দিব। এখন আমি ডিমের কুসুমটাকে উপর দিয়ে বিট করে নিচ্ছি। আমি কিন্তু পুরোটুকু প্রথমেই মিক্স করছি না, উপরে আলতোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের কুসুমটাকে আলাদা বিট করে তারপরে এই ম্যারাংটার সাথে মিক্স করতে পারেন, তাহলে আপনাদের কেকটা ফ্লাফি থাকবে। আজকে আমি এই কেকটার সাথে এমন একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যার কারণে কেকটা এত বেশি ময়েস্ট হয়ে যাবে, আপনারা অবাক হয়ে যাবেন। আমার নিউ আপুরা যারা আছেন তারা অবশ্যই এটা দেখে অবাক হবেন। এখন আমি কুসুমটাকে পুরা ব্যাটারটার সাথে মিক্স করে নিচ্ছি বা মেরাংটার সাথে মিক্স করে নিচ্ছি। অনেকক্ষণ বিট করা যাবে না, তাহলে ওভার বিট হয়ে যাবে, এরপর কেকটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। বাট আমি এমন একটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করব যার কারণে কেকটা কোনোভাবে হার্ড হবে না, যত কিছুই করুন। যাই হোক, আমি এখান থেকে ব্যাটার উঠিয়ে রাখছি। এখান থেকে আমি প্রায় 4/3 অংশ উঠিয়ে রাখছি। 1 ভাগ অংশের সাথে আমি বাকি লিকুইড ইউজ করব, আর যত ওয়েট ইনগ্রেডিয়েন্টস আছে সবকিছু মিক্স করে নিব। আমি বলটাকে স্ক্র্যাপ করে নিচ্ছি, যত আশেপাশে জিনিসগুলো আছে। এখন আমি স্পেশাল ইনগ্রেডিয়েন্টটা অ্যাড করছি, এটা হচ্ছে মেয়োনিজ। এটা নর্মাল মেয়োনিজ, কোনো সল্টেড আনসল্টেড না, বাট চেষ্টা করবেন ফ্লেভারলেস মেয়োনিজ ইউজ করার। এই মেয়োনিজটা দিলে আপনাদের কেক যে কত ময়েস্ট হয়ে যাবে। আমার চ্যানেলে আরেকটা চকলেট কেকের রেসিপি রয়েছে, ওই কেকটার মধ্যে আমি এটা ইউজ করেছি। আপনারা ওই রেসিপিটা ফলো করবেন, আপনাদের কেক যে কত টেস্টি হবে। আপনারা যদি কম চকলেটও ইউজ করেন, তবুও কেকটা মনে হবে অনেক বেশি চকলেট দেওয়া। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে আমি মিক্স করে নিব। আপনারা চাইলে ময়দার আগে এখানে লিকুইড ইনগ্রেডিয়েন্ট যেমন তেল এসব ইউজ করে নিতে পারেন।
রেগুলার যে স্পঞ্জ কেকগুলো তৈরি করা হয় সেগুলোর মধ্যে কিন্তু মিল্ক অথবা অয়েল এসব অ্যাড করা হয় না, একদম ড্রাই রাখা হয়। কিন্তু এখানে আমি মিল্ক ইউজ করছি। পানির বদলে যদি আপনারা এখানে মিল্ক ইউজ করেন তাহলে এই কেকটার টেস্ট অনেক ভালো আসে। আপনারা এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন, যদি ভালো না হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি রেসিপিটা উপরেও দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে দিব। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা ভ্যানিলা এসেন্সের জায়গায় যে কোনো ধরনের এসেন্স ইউজ করতে পারেন। আপনারা যদি এখানে ফ্রুট কেক হিসাবে স্ট্রবেরি ফ্রুট কেক তৈরি করতে চান তাহলে ফ্রুট এসেন্স দিতে পারেন। এখন এই ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, পারলে হাত দিয়ে মিক্স করে নেবেন, কোনোভাবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। দেখতে পাচ্ছেন ছোট ছোট এরকম লাম্পস, ওরকম যাতে না থাকে। পারলে অল্প অল্প করে চেলে চেলে আপনারা ময়দাটাকে অ্যাড করতে পারেন, আপনারা যদি হাত দিয়ে মিক্স করতে না চান। যাই হোক, ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমরা যে ফোমটা তৈরি করেছিলাম ডিমের, সেটা অল্প অল্প করে মিক্স করব। আমি এখানে প্রায় 4-5 ভাগে করে তারপরে অ্যাড করেছি। অল্প একটু ফোম দিব, এরপর ফোল্ড করে নিব, আবারও একটু ডিমের ফোম দিব, আবারও আলতো হাতে ফোল্ড করে নিব। এখন কিন্তু জোরে জোরে মিক্স করা যাবে না, তাহলে কিন্তু কেকটা একদমই ফ্লাফি হবে না, অনেক বেশি ডেবে যাবে। তাই এখানে আলতো হাতে মিক্স করতে হবে। অনেক আপুদের কেক তৈরি করতে যেভাবে কেক তৈরি করুক একটা প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে কেক চুপসে যায়। চুপসে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কি চিনির পরিমাণটা বেশি হয়ে যাওয়া, অথবা এই যে ফোম ক্রিয়েট করা হচ্ছে এভাবে মিক্স করার পর সাথে সাথে ওভেনে বেক করতে না দেওয়া বা চুলায় বেক করতে না দেওয়া। আরও অনেকগুলো রিজনে কেক চুপসে যেয়ে থাকে। অনেক পারফেক্টলি কেক তৈরি করার পরও দেখা যায় কেকটা ভালো করে হয় না। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিব বেকিং পাউডার বা বেকিং সোডা। দুইটাই আমি অল্প অল্প পরিমাণ করে দিয়েছি। আরেকটা জিনিস, আপনারা এটা যখন ময়দা মিক্স করবেন তখনও অ্যাড করতে পারেন, লাস্টেও অ্যাড করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনাদের যতক্ষণ পরিমাণ আপনার ব্যাটারটা তৈরি করে রাখবেন তার উপর। বেশিক্ষণ কিন্তু ব্যাটার বাহিরে রাখা যাবে না, তাহলে কিন্তু একদমই কেক ভালো হবে না। এখন আমি বেক করে নেব। চুলায় তৈরি করলে 45 থেকে 50 মিনিটের মতন সময় লাগতে পারে। একদমই এটাকে নাড়া যাবে না 45 মিনিটের আগে। আর ওভেনও যদি আপনারা তৈরি করেন তাহলে 45 মিনিট বেক করবেন 140 ডিগ্রিতে দিয়ে। এই কেকটা সহজে ড্রাই হয়ে যাবে না বা উপরটা হার্ড হবে না, একদম সফট থাকবে। আপনারা একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন 45 কি 40 মিনিট পর। আরেকটা জিনিস আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যখন এটা চুলায় বেক করবেন, চুলায় বেক করার পর উপর দিয়ে কোনো ভারী কিছু দিয়ে ঢেকে দিবেন যাতে কোনো প্রকার হাওয়া না যায়। হাওয়া ঢুকলে উপরটা ফেনা ফেনা হয়ে যায় বা কাঁচা থেকে যায়। কেকটা কোনোভাবেই ডিমোল্ড করা যাবে না ঠান্ডা হওয়ার আগে। ভিডিওর শুরুতে দেখেছিলেন কেকের উপর সুন্দর একটা কালারের পাইপিং জেল ছিল, কিন্তু সেটা আমি একদম ঘরে তৈরি করেছি, কোনো প্রকার ফুড কালার ইউজ না করে। ওই পাইপিং জেলটার কারণে কেকটা যে কতটা টেস্টি হয় আর কতটা সুন্দর লাগে দেখতে, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। কেকের ভিতরে আমি এখানে স্ট্রবেরি পাই ফিলিং ইউজ করে নিচ্ছি বা জ্যাম, এটাও আমি ঘরে তৈরি করেছি। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই যে হুইপিং ক্রিমটা ইউজ করেছি সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিভাবে পারফেক্ট একটা হুইপিং ক্রিম তৈরি করতে হয়। আজকে যে আমি হুইপিং ক্রিমটা ইউজ করছি সেটা আমি অনেকটাই সফট রেখেছি যাতে কেকটা অনেক সফট থাকে আর কেকটার সাথে একটু সফট টাইপের ক্রিম খেতে ভালো লাগে। আজকের কেকটা আমি 9 ইঞ্চি মোল্ডে বেক করেছি, আর এটা স্পঞ্জ কেক না, তাই এটার হাইট অনেক বেশি না। আর দুইটা ডিম দিয়ে কেক তৈরি করলে 6 ইঞ্চি মোল্ডের মধ্যে বেক করতে হয়, সেখানে আমি 9 ইঞ্চি মোল্ডে বেক করেছি যাতে আমাকে বেশি একটা স্লাইস না করতে হয়, একটা স্লাইস করলে হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন এই পাই ফিলিংটা বা জ্যামটা বা পাইপিং জেল আপনারা যেটাই বলেন, এই জ্যামটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি আনার দিয়ে। আপনারাও ঘরে তৈরি করতে পারবেন। এটার যে কালারটা কতটা সুন্দর আসে, কোনো প্রকার এক্সট্রা কালার ইউজ না করেও এটার কালারটা অনেক সুন্দর আসে আর তৈরি করাটা অনেক ইজি। আপনাদের জন্য আমি এই রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এই জ্যামটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা তৈরি করা সহজ, কালারটা অনেক সুন্দর আসে, কোনো প্রকার ফুড কালার না ইউজ করেই আপনাদের কালারটা এত সুন্দর আসবে। আর এটা সংরক্ষণ করা খুব ইজি।
যে কোনো কেকের ডেকোরেশনটাকে একদম চেঞ্জ করে দেয়। বাজার থেকে যখন আমরা পাইপিং জেল কিনে আনি অনেক প্রাইস পড়ে যায়, কিন্তু ঘরে অনেক কম দামে অনেকখানি তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন কেকটার লুকসই চেঞ্জ করে দিয়েছে। আজকে কিন্তু আমি কেকটাকে একদমই তেমন একটা ডেকোরেশন করিনি, শুধু উপর দিয়ে এই জেলটাই দিয়েছিলাম। উপরে এই কালারটা আমি কিভাবে আনি সেটা নিয়ে আমার অনেক রিকোয়েস্ট ছিল, তাই ওইটা নিয়ে আমি ভিডিওটা তৈরি করেছি, আপনারা দেখে নিতে পারেন ওই ভিডিওটা। এখন আমি একটা স্প্যাচুলার দিয়ে সুন্দর করে জাস্ট কভার করে নিচ্ছি। আমি স্প্যাচুলার অথবা পাইপিং ব্যাগের ভিতরে ভরেও সুন্দর করে এটা কিয়া করে নিতে পারতাম, কিন্তু আমি পাই ফিলিং এর সাথে ফ্রুটসগুলো অ্যাড করেছি, ফ্রুটগুলোকে সরাইনি। ফ্রুটগুলো খেতে যে এতটা ভালো লাগে কেকের সাথে, তাই আমি এখানে চামচ দিয়ে এবং এরকম করে নাইফ দিয়ে স্মুথ করে নিচ্ছি। আপনারা যারা বিগিনার আছেন তারা এভাবে করে কেক ডেকোরেশন করে ফেলতে পারেন। কেক ডেকোরেশন করার পরও দেখতে অনেক ভালো লাগে, আর এসব কেক দেখা যায় বাজারে অনেক বিক্রি হয়। এরকম করে কেকগুলো তৈরি করা হয়, এতটা বেশি গর্জিয়াস লুক দেওয়া হয় না। এখন আমি উপরে কিউইর 2টা স্লাইস এবং কিছু পার্লস দিয়ে দিচ্ছি, যতটা সিম্পল পসিবল আমি রেখেছি। আর আমার চ্যানেলের নাম আমি এখানে লিখে নিচ্ছি। আমার কাছে একটু ক্রিম ছিল, ভাবলাম আমি এখানে লিখিনি, তাও সুন্দর করে লিখতে পারছিলাম না, কারণ আমি নজল দিয়ে লিখছিলাম না, এমনিই লিখছিলাম পাইপিং ব্যাগ দিয়ে। মেড ইট ফর ইউ নামটা আমি অনেক চিন্তা করে লিখেছি, কারণ চ্যানেলটা শুধু আপনাদের জন্য, যেহেতু আপনাদের জন্য, তাই নামটাও দিয়েছি ওভাবে। দেখতে দেখতে কেকটা তৈরি হয়ে গিয়েছে। কেকটাকে আপনারা সেট করে নিতে পারেন আধা ঘন্টার মতন কি 40 মিনিটের মতন, জাস্ট উপরের যে জ্যামটা আছে সেটা প্রপারলি সেট হওয়ার জন্য। আজকে কেকটাতে আমি কোনো প্রকার সিরাপ আমি ইউজ করিনি, আপনারা দেখেছিলেনই। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই রেসিপিটা ফলো করে আপনারা একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন যে আপু আপনার জন্য আমার কেকটা একটু ভালো হয়নি, একটু ময়েস্ট ছিল না, আমাকে কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকু, আবারও দেখা হবে।